নমস্কার। আমরা ইতিহাসে মুঘল সাম্রাজ্য পড়ছিলাম এবং সেখান থেকে আমরা বাবর এবং হুমায়ুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এর আগের ভিডিওগুলোতে। আজকে আমরা দেখব শের শাহ সূরি সম্পর্কে। শের শাহ সূরির সম্পর্কিত যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরে এসেছিল এবং আগামী দিনের পরীক্ষাগুলোতেও আসতে চলেছে, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। এখানে মোট গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো। তো চলো দেখে নিই আজকের এই ভিডিওটা। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, শের শাহের আসল বা বাল্যকালের নাম কি ছিল? শের শাহের আসল বা বাল্যকালের নাম ছিল ফরিদ খাঁ। ফরিদ খাঁ। পরবর্তী প্রশ্ন, ফরিদ খাঁ কে শের শাহ বা শের খাঁ উপাধি কে দিয়েছিলেন? ফরিদ খাঁকে শের খাঁ উপাধি কে দিয়েছিলেন? তো তাকে শের খাঁ উপাধি দিয়েছিল বিহারের আফগান শাসক বাহার খাঁ লোহানি। আসলে তিনি তখন ওই বাল্যকালে, ওই কম বয়সেই তিনি একটি বাঘ মেরেছিলেন, হ্যাঁ, সেই কারণে তাকে এই শের শাহ উপাধি দেওয়া হয়েছিল, শের খাঁ উপাধি দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, শের শাহের পিতা হাসান খাঁ কোথাকার জায়গিরদার বা শরীফ ছিলেন? তো তিনি সাসারামের জায়গিরদার বা শরীফ ছিলেন। তারপর, শের শাহ কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসে দ্বিতীয় আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? তো তিনি 1540 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন এবং দ্বিতীয় আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তো প্রথম আফগান নেতা কে ছিল? এই যে লোদি বংশে যারা ছিল, লোদি বংশ কিন্তু আফগান বংশ ছিল। ঠিক আছে, তো এটাকে সেই কারণেই দ্বিতীয় আফগান বংশ বলা হচ্ছে। ঠিক আছে, 1540 কেন? তোমরা আগের ভিডিওটা যদি দেখেছো, তোমরা দেখবে যে 1540 খ্রিস্টাব্দে বিল্লো গ্রামে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে হুমায়ুনকে হারিয়ে দিয়েছিল এবং হুমায়ুন দেশ থেকে চলে গিয়েছিল এবং তখন তিনি দিল্লির সিংহাসনে রাজ করেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 1534 খ্রিস্টাব্দে শের শাহ কোন যুদ্ধে বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে পরাজিত করে ব্যাপক খ্যাতি লাভ করেন? তো তিনি সুরজগড়ের যুদ্ধে গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে পরাজিত করেছিলেন এবং তার ফলে তিনি ব্যাপক খ্যাতি লাভ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত চৌসার যুদ্ধ 1539 খ্রিস্টাব্দে শের শাহ কাকে পরাজিত করেছিলেন? অর্থাৎ জিজ্ঞাসা করা হচ্ছে যে চৌসারের যুদ্ধে শের শাহ কাকে পরাজিত করেছিলেন? চৌসারের যুদ্ধে শের শাহ হুমায়ুনকে পরাজিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন যুদ্ধ জয়ের পর শের খাঁ আনুষ্ঠানিকভাবে শের শাহ সুলতান আলী আদিল উপাধি ধারণ করেছিলেন? তো চৌসারের যুদ্ধর পর শের খাঁ আনুষ্ঠানিকভাবে শের শাহ সুলতান আল আদিল উপাধি ধারণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, 1540 খ্রিস্টাব্দে কোন যুদ্ধের পর মুঘল সম্রাট হুমায়ুন ভারত ছাড়তে বাধ্য হন এবং শের শাহ দিল্লির সিংহাসন দখল করেন? তো বিল্লোগ্রামের যুদ্ধ বা কনৌজের যুদ্ধের পর হুমায়ুন দেশ ছাড়তে বাধ্য হন এবং শের শাহ দিল্লির সিংহাসন দখল করেন। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থায় বিখ্যাত পাট্টা ও কবলিয়ত প্রথা কে প্রচলন করেছিলেন? এই প্রথাটা কে চালু করেছিলেন? তো এই প্রথাটা চালু করেছিলেন শের শাহ। তো মনে রেখো তোমরা, পাট্টা এবং কাবুলিয়াত কে চালু করেছিল? শের শাহ চালু করেছিল। না, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন আমরা দেখব, শের শাহ ব্যবসা বাণিজ্য ও যাতায়াতের সুবিধার জন্য সোনারগাঁও, বাংলাদেশের সোনারগাঁও থেকে সিন্ধু নদ পর্যন্ত যে রাস্তাটি সংস্কার করেছিলেন তার নাম কি? তার নাম হলো গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা সড়ক ই আজম। এই সড়ক ই আজম এটাও প্রশ্নতে অনেক সময় থেকে থাকে। পরবর্তী প্রশ্ন, শের শাহের মুদ্রা ব্যবস্থা সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক? শের শাহের মুদ্রা ব্যবস্থা সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক? তো তিনি রৌপ্য মুদ্রা একটি আবিষ্কার করেছিলেন, মানে চালু করেছিলেন, যার নাম ছিল রুপিয়া। ঠিক আছে, এবং আর একটা হচ্ছে তাম্র মুদ্রা তিনি চালু করেছিলেন, যার নাম হচ্ছে দাম। ঠিক আছে, তো রৌপ্য মুদ্রা রুপিয়া এবং তাম্র মুদ্রা হচ্ছে দাম। পরবর্তী
ভারতে প্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা বা ঘোড়ার পিঠে ডাক যোগাযোগ ব্যবস্থা এবং সরাইখানা বা বিশ্রামাগার কে ব্যাপকভাবে গড়ে তোলেন? তো শের শাহ সরাইখানা, বিশ্রামাগার বা ঘোড়ার পিঠে ডাক যোগাযোগ ব্যবস্থা চালু করেছিলেন। ঠিক আছে? তারপর দেখো এখানে তিনি বলেছেন যে আমাদের এখানে লেখা আছে যে তিনি সাম্রাজ্য জুড়ে প্রায় 1700 সরাইখানা তৈরি করেছিলেন। ঠিক আছে? আলাউদ্দিন খলজির পর কোন শাসক তার সেনাবাহিনীতে পুনরায় দাগ ও হুলিয়া বা চেহারা প্রথা চালু করেছিলেন? তাহলে দাগ এবং হুলিয়া এই প্রথাটা প্রথমে কে চালু করেছিল? অবশ্যই আলাউদ্দিন খলজি করেছিল এবং তারপর সেটাকে কন্টিনিউ করেছিল কে? তারপর সেই সেম সিস্টেম আবার এনেছিল শের শাহ। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, শের শাহের প্রধান হিন্দু সেনাপতির নাম কী ছিল? শের শাহের প্রধান হিন্দু সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌর। পরবর্তী প্রশ্ন, কোন বিখ্যাত রাজপুত শাসকের বিরুদ্ধে শের শাহকে 1544 খ্রিস্টাব্দে সামেলের যুদ্ধ বা মারওয়াড়ের যুদ্ধ লড়তে হয়েছিল? তো মনে রেখো রাও মালদেব রাঠোর এই যুদ্ধের পর শের শাহ বলেছিলেন যে এক মুঠো বাজনার জন্য আমি প্রায় দিল্লির সাম্রাজ্য হারিয়ে ফেলেছিলাম। ঠিক আছে? তো বাধ্য হয়েছিল তিনি এই যুদ্ধটা লড়তে। ঠিক আছে? যুদ্ধটার নাম কি? সামলের যুদ্ধ বা মারওয়াড়ের যুদ্ধ। ঠিক আছে? 1544 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, শের শাহের রাজত্বকালে কোন বিখ্যাত সুফি কবি অবধি ভাষায় পদ্মাবত মহাকাব্য রচনা করেছিলেন? ঠিক আছে? তো আমরা সবাই এর আগেও দেখেছি যে পদ্মাবত রচনা করেছিলেন মালিক মোহাম্মদ জয়সী। ঠিক আছে? মালিক মোহাম্মদ জয়সী। শের শাহ দিল্লির যমুনা নদীর তীরে হুমায়ুনের তৈরি দিনপানাহা নগরী ধ্বংস করে কোন দুর্গটি নির্মাণ করেছিলেন? তো দিনপানাহা তৈরি করেছিলেন হুমায়ুন। সেটাকে ধ্বংস করে কোন দুর্গ নির্মাণ করা হয়েছিল? তো সেটাকে ধ্বংস করে পুরানা কেলা নির্মাণ করেছিলেন কে? শের শাহ। পরবর্তী প্রশ্ন, দিল্লির পুরানা কিলার ভিতরে অবস্থিত বিখ্যাত কিলা-ই-কুহনা মসজিদটি কে নির্মাণ করেন? তো অবশ্যই এটা নির্মাণ করেছিলেন কিলা-ই-কুহনা শের শাহ। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ঐতিহাসিক শহর পাটলিপুত্রকে পুনর্জীবিত করে পাটনা নামকরণ কে করেছিলেন? তো পাটনা নামকরণটা করেছিলেন শের শাহ। অর্থাৎ পাটলিপুত্র থেকে পাটনা নামকরণ কে করেছিল? শের শাহ। পরবর্তী প্রশ্ন, ভূমি জরিপের সময় কৃষকদের কাছ থেকে শের শাহ কোন দুটি অতিরিক্ত কর আদায় করতেন? তো ভূমি জরিপের সময় শের শাহ কৃষকদের কাছ থেকে জরিমানা, সার্ভে ফি যেটাকে বলা হতো, এবং মহশিলানা যেটাকে ট্যাক্স কালেকশন ফি যেটাকে বলা হয়, সেইটা তিনি অতিরিক্ত দুটি কর আদায় করতেন কৃষকদের কাছ থেকে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, শের শাহ তার সমগ্র সাম্রাজ্যকে শাসনকার্যের সুবিধার্থে কয়টি সরকার বিভক্ত করেছিলেন? সরকার অর্থাৎ ডিস্ট্রিক্টে বিভক্ত করেছিলেন। তো তিনি 47টি জেলা বা ডিস্ট্রিক্টে বিভক্ত করেছিলেন। ঠিক আছে? সরকার যেটাকে বলা হতো। দেখো এখানে লেখা আছে পরবর্তীকালে প্রতিটি সরকার আবার পরগনায় বিভক্ত হয়েছিল, অর্থাৎ সরকারকে আবার ভাগ করেছিল পরগনাতে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, শের শাহ প্রশাসনিক ব্যবস্থায় পরগনার প্রধান সামরিক কর্মচারী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী কে ছিলেন? অর্থাৎ প্রত্যেকটা পরগনায় কে সামরিক দায়িত্বে কে ছিল? সে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কে ছিল? তো সিকদার ছিল আইন শৃঙ্খলার রক্ষার্থে প্রত্যেকটা পরগনার হেড বলতে পারো। ঠিক আছে? সিকদার। পরবর্তী প্রশ্ন, কোন দুর্গ অবরোধ করতে গিয়ে 1545 খ্রিস্টাব্দে একটি বারুদ বা কামান বিস্ফোরণে শের শাহের আকস্মিক মৃত্যু হয়? তো মনে রেখো যে একটি দুর্গ ছিল, দুর্গটার নাম হচ্ছে কালিঞ্জরের দুর্গ। সেই কালিঞ্জর দুর্গ, কালঞ্জর নয়, এটা কালিঞ্জর হবে। হ্যাঁ, ইংরেজি বানানটা দেখো একটু। কালিঞ্জর দুর্গ আক্রমণের সময় তিনি একটি বোম মেরেছিলেন, সেই বোমটা ফিরে এসে তারই গায়ে ফেটে গিয়েছিল এবং তার ফলে তার মৃত্যু হয়েছিল। তো 1545 খ্রিস্টাব্দে এটা হয়েছিল। তো এটা মাথায় রেখো। ঠিক আছে? তো এই কালিঞ্জরের দুর্গটা কী কারণে সেটা দেখে নাও, যে তৎকালীন চান্দেল শাসক কীর্তি সিংহের বিরুদ্ধে তিনি একটা অভিযান করতে গিয়েছিলেন, তখনই তার মৃত্যু হয়। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, শের শাহের মৃত্যুর সময় ব্যবহৃত সেই বিখ্যাত আগ্নেয়াস্ত্র বা কামানের নাম কী ছিল, যা থেকে ছিটকে আসা বারুদে তার মৃত্যু হয়? তো শের শাহের মৃত্যুর সময় ব্যবহৃত সেই বিখ্যাত আগ্নেয়াস্ত্র বা কামানের নামটা কী ছিল? উক্কা। এটার মাধ্যমে তিনি বোমটাকে ছুঁড়ে দেওয়ালে ধাক্কা খায় এবং তার গায়ে এসে ফেটে যায় এবং তার মৃত্যু হয়েছিল।
পরবর্তী প্রশ্ন, বিখ্যাত ভারত ইসলামীয় স্থাপত্যের নিদর্শন শের শাহ সমাধি বা শের শাহ টম্ব কোথায় অবস্থিত? তো শের শাহ সমাধি কোথায় অবস্থিত? বিহারের সাসারামে। ইম্পর্ট্যান্ট, এটা মনে রেখো। এটি একটি কৃত্রিম হ্রদের মাঝখানে অবস্থিত লাল বেলে পাথরের তৈরি অষ্টকোণাকৃতি একটি সমাধি। অষ্টকোণাকৃতি একটি সমাধি, ঠিক আছে? একটি হ্রদের, কৃত্রিম হ্রদের মাঝখানে অবস্থিত এটা। পরবর্তী প্রশ্ন, শের শাহের সমাধিটি বাইরে থেকে দেখতে মুসলিম স্থাপত্য, কিন্তু ভিতর থেকে তার আত্মাটি সম্পূর্ণ হিন্দু। এই উক্তিটি কোন ঐতিহাসিকের? তো পার্সি ব্রাউন এই উক্তিটি করেছিলেন, পার্সি ব্রাউন, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, শের শাহের মৃত্যুর পর সুর বংশের পরবর্তী উত্তরাধিকারী বা দিল্লির সুলতান কে হন? তো দিল্লির সুলতান হয়েছিলেন ইসলাম শাহ সুরি বা জালান খাঁ, ঠিক আছে? জালাল খাঁ। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাটের রাজত্বকালে পথপ্রদর্শক বা অগ্রদূত বলা হয়? আরেকবার বলছি, কোন মুঘল সম্রাটের রাজত্বকালের পথপ্রদর্শক বা অগ্রদূত বলা হয় সম্রাট শের শাহকে? তো আকবরকে বলা হয়। ব্যাপারটা বুঝিয়ে দিই, আকবর শের শাহকে খুব ফলো করতেন। তার যে রাজনৈতিক স্টাইল বা তার যে শাসন কার্যের স্টাইল, সেটাকে আকবর খুব ফলো করতেন, ঠিক আছে? সেই জন্য আকবরের পথপ্রদর্শক বা অগ্রদূত বলা হয় এই শের শাহকে, ঠিক আছে? তারপর বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ তারিখ-ই শেরশাহী কে রচনা করেন, যেখান থেকে শের শাহের জীবন সম্পর্কে জানা যায়? তো তারিখ-ই শেরশাহী এটি লিখেছিলেন আব্বাস খান সারওয়ানি, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, শের শাহের রাজস্ব ব্যবস্থায় উৎপন্ন ফসলের কত অংশ কর হিসাবে সরকারকে দিতে হতো? 1/3, 1/3 অংশ কর হিসাবে সরকারকে দিতে হতো। যত জমিতে ফসল উৎপাদন হবে তার 1/3 অংশ কর হিসাবে সরকারকে প্রদান করতে হতো। এরপর আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা দেখে নেব। এই যা পড়লাম সেটাকে একটু জিস্ট আকারে পড়ে নিই। শের শাহের প্রধান যুদ্ধ এবং সংস্কার ও সংক্ষিপ্ত তালিকা, ঠিক আছে? বিভিন্ন যে প্রধান যুদ্ধগুলো এবং সংস্কারগুলো যেগুলো তিনি করেছিলেন সেগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত তালিকা আমরা দেখে নেব। দেখো, প্রথমেই রয়েছে সুরজগড়ের যুদ্ধ 1534 খ্রিস্টাব্দে। সুরজগড়ের যুদ্ধ, ব্যাটেল অফ সুরজগড়, ঠিক আছে? কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1534 খ্রিস্টাব্দে। কার সাথে হয়েছিল? বাংলার সুলতান মাহমুদ শাহের সাথে হয়েছিল। শের শাহের ক্ষমতা এতে বৃদ্ধি পেয়েছিল, ঠিক আছে? ফার্স্ট হলো। তারপর এলো কি? তারপর দেখো রয়েছে চৌসারের যুদ্ধ। চৌসারের যুদ্ধ হয়েছিল 1539 খ্রিস্টাব্দে হুমায়ুন বনাম শের শাহ, যেটা হুমায়ুন ভার্সেস শের শাহ হয়েছিল। শের শাহ জয়ী হন এবং উপাধি নেন, ঠিক আছে? শের শাহ উপাধি নেন। তারপর এলো কনৌজের যুদ্ধ, ঠিক আছে? কনৌজের যুদ্ধ এলো 1540 খ্রিস্টাব্দে। ওই সেম হুমায়ুর সাথে শের শাহের হয়েছিল। সুর বংশ প্রতিষ্ঠিত হয়, দ্বিতীয় আকবর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় দিল্লির সিংহাসনে, ঠিক আছে? তারপর সামেলের যুদ্ধ 1544 খ্রিস্টাব্দে মারওয়ারের রাজপুত ও রাও মালদেবের সাথে হয়েছিল। মারওয়ারের রাজপুত রাও মালদেবের সাথে হয়েছিল। রাজপুতদের হারিয়ে শের শাহের জয় হয়েছিল, রাজপুতদের হারিয়ে শের শাহ জয়লাভ করেছিল। তারপর কালিঞ্জর অভিযান 1545 খ্রিস্টাব্দে চান্দেল রাজ কীর্তি সিংয়ের বিরুদ্ধে হয়েছিল। এটা কামান বিস্ফোরণে শের শাহের মৃত্যু হয় এখানে 1545 খ্রিস্টাব্দে। তারপর অর্থনৈতিক সংস্কার, তিনি রুপিয়া দাম নামক মুদ্রা চালু করেছিলেন, আধুনিক মুদ্রা ব্যবস্থার জনক বলা হয় তাকে, ঠিক আছে? এটার ফলে আরেকটা দেখবে পাট্টা কবুলিয়ত, এটাও ভূমি রাজস্বের একটা ব্যবস্থা ছিল। কৃষকদের সাথে তিনি সরাসরি চুক্তি করে নিতেন পাট্টা কবুলিয়তের মাধ্যমে। তারপর এইটুকুই ছিল, আর নেই, ঠিক আছে? তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই ক্লাসে যা যা তথ্য তোমাদেরকে দেওয়া হয়েছে সেই তথ্যগুলো এমন কিছু বিশাল তথ্য নয়। সেই তথ্যগুলোকে নিজেদের মাথার মধ্যে রাখো। পরবর্তীকালে যে কোনো পরীক্ষায় বসতে যাবে, সেই পরীক্ষাতেই তোমরা দেখতে পাবে এই সমস্ত কোশ্চেনগুলো, নিজের চোখে দেখতে পাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, একটি পরের খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসছি, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত গুড বাই।